সাগরে ভরে রেখেছি ভালোবাসা সুর, সেই সুরেতে জাগলো জগৎ, আসছে শুভ দিন। ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। যাত্রা যখন উৎসাহে ভরা থাকে তখন সেখান থেকে প্রাপ্তিও অনেক বেশি হয় বলে ধারণা। যেভাবে আপনারা আমাদের সহযোগিতা করছেন আর আমাদের অনুষ্ঠানকে উপভোগ করছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলছি রামায়ণের হাত ধরে। লক্ষণ কি করে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে বা লক্ষণের চরিত্র আমরা কি করে নিজেদের জীবনে ধারণ করতে পারি, সেই জ্ঞান, সেই তথ্য আরও কিছুটা হয়তো আমাদের জানা বাকি রয়ে গেছে। সেই ভাবনা নিয়েই এগিয়ে চলব। আর এই এগিয়ে চলার পথে আমাদের সাথে রয়েছেন প্রত্যেকবারের মতনই বিকে শম্পা দিদি। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগতম। ওম শান্তি। ওম শান্তি। লক্ষণ রেখা টানার বিষয়ে কিভাবে পরমাত্মা আমাদেরকে সেইভাবে আমাদেরকে পথ দেখাচ্ছেন যে কি করে লক্ষণ রেখার মধ্যে মর্যাদার মধ্যে থেকে নিজেকে ভালো রাখা যায়, কুসঙ্গ বা খারাপ অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। এছাড়া আমরা দেখলাম যে লক্ষণ মেঘনাথকে কি করে বধ করেছেন, কি করে এত বড় শক্তির মোকাবিলা করেছেন যেখানে কিনা ঈশ্বর বা পরমাত্মা ওনার সাথ দিয়েছিলেন। আমি লাস্ট প্রশ্ন আপনাকে করেছিলাম যে লক্ষণের 14 বছরের বনবাস, অর্থাৎ আপনি বলেছিলেন যে এই যে যাত্রার পথে কিছু অবস্ট্রাকল আসতে পারে, কিছু বাধা আসতে পারে, সেই সময়টাকে আমরা কিভাবে কাটাবো। সাথে আমাদের এই প্রশ্নটাও ছিল যে এই সময় উনি জল খেয়েছিলেন এবং সীতার পায়ের দিকেই ওনার নজর ছিল, কখনো ওনার মুখের দিকে তাকাননি। এই বিষয়ে একটু আলোকপাত করবেন। সীতার মুখের দিকে না তাকানো বা পায়ের দিকে তাকানো, এখানে আমরা সম্মানকে খুঁজে পাই। কারণ আমরা জানি জীবনে চলার ক্ষেত্রে একটা যেহেতু একমুখী লক্ষ্য হয়ে থাকা দরকার, বাইরে কোনো বিঘ্ন থেকে নিজেকে সেফ রাখা দরকার। তো এটাও ভীষণ মনে রাখা প্রয়োজন, কাউকে অসম্মান করে কখনো বড় হওয়া যায় না। আচ্ছা। আর বিশেষ করে নারী, কারণ সমাজের অর্ধেক তার নর, অর্ধেক তার নারী। আর সমাজ একটা যে রথ ধরি, সেই রথটা তখনই ভালো মতো চলবে যখন দুটো চাকা ভালোভাবে চলবে। যদি একজনকে দাবিয়ে রাখা হয়, একজনকে দমন করা হয়, একজনকে শোষণ করা হয় বা পর্দা নস্যিন করা হয়, তো কি করে একটা চাকার উপর ভর করে রথ কি করে চলতে পারে? চলবে না। এই জন্য বলা হয় সমাজ উন্নত হয়েছে কিনা কিংবা অবনতির পথে চলছে কিনা, আমরা সেই সমাজের নারীর জীবনের পর্যালোচনা করে আমরা বুঝতে পারি যে সমাজ কতটা উন্নতির শিখরে আছে বা নিচের দিকে চলে যাচ্ছে। যে সমাজে নারীর মান যত উঁচুতে উঠবে, সেই সমাজের মানও তত উঁচুতে উঠবে। আচ্ছা। এটা সংসারের ক্ষেত্রে আমরা দেখি প্রত্যেকটা ঘরে ঘরেও যদি আমরা নারীকে মান দেওয়া হয়, নারীকে সম্মান দেওয়া হয়, নারীকে নারীত্ব বজায় রাখার যদি আমরা শক্তি দিই, প্রেরণা দিই, বা নারীও যদি সেই জায়গাটা থাকে, তাকে যদি আমরা সেই মান্যতা দিয়ে থাকি, তো অবশ্যই ঘরও স্বর্গময় হয়ে উঠবে। আচ্ছা, তাই না? নারীত্ব থেকেও কখনো তাকে টেনে নামানো উচিত নয়। আর তার অভিশাপ আমরা দেখে এসেছি সমাজে। তো এখানে লক্ষণ যেহেতু তার একটা যাত্রা, একটা অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া বা তার নিজের যে লক্ষ্যকে হাসিল করা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ভূমিকা। কারণ অনেক ধরনের বিঘ্ন আসে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে একটা বড় বিঘ্ন আসে যে অপরকে কি করে অসম্মান না করে সম্মান দিয়ে এগিয়ে চলা উচিত। এখানে নারীও আসছে, তো নারীর প্রতিও সম্মান দেওয়া উচিত। কোনো রকম যদি নারীর প্রতি বিকৃত মনোভাব আমাদের মধ্যে আসে, সেই ধরনের নেগেটিভ বিকৃতিও কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্য থেকে আমাদের লক্ষ্যকে হাসিল করতে দেয় না, বা অভিষ্ট লক্ষ্য থেকে আমরা দূরে সরে পড়ি। তো এই ধরনের নেগেটিভ কামনা বাসনা, এই ধরনের যেন বিকৃতি ভাব আমাদের মধ্যে জন্ম না নেয়, সেটাও লক্ষ্য রাখা দরকার। সকলের প্রতি সে উচ্চ ভাবনা, দেবী ভাবনা, মাতৃ সমভাবনা, ইয়া বোনের মতো সম্ভব ভাবনা, সম্মানের দৃষ্টি থাকবে। কারণ এই বিকৃতিও কিন্তু আমার কাছে সবচেয়ে বড় অবস্টাকল, যাতে আমার জীবনে সেই জায়গায় আমরা পৌঁছতে পারি না। তো এটাও ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে সমাজে তো দুটোই অপশন না, একটা পুরুষ একটা নারী। যখন আমরা এগিয়ে চলছি, যখন তার প্রতি বিকৃতি ভাবনা আসবে বা নারী পুরুষের প্রতি বিকৃতি ভাবনা আসবে, এই ভাবনা আমাকে কখনো উচ্চ জায়গায় পৌঁছতে দেবে না। নিচে দেখা মানে তাকে সম্মান করা আর কি, এক কথায়
তাকে মর্যাদা দেওয়া, যেমন নিজেকেও আমি সম্মান দেব, নিজেকে যেমন উচ্চ আসন দেব, তো অপরকেও উচ্চ আসন দেওয়া, তার প্রতিও উচ্চ দৃষ্টি, পবিত্র দৃষ্টি রাখা, যে আই এম পিওর এবং অন্যেরাও পিওর, কারণ সবাই তো পরমাত্মার সন্তান, সবাই প্রিয় সন্তান, তো পবিত্র দৃষ্টির প্রতীক এক কথায়। এই লক্ষণের বিষয়ে আমি একটু লাস্ট কোয়েশ্চেনই বলতে পারেন দিদি, লক্ষণের মৃত্যু নিয়ে একটু কিছু রহস্য আছে এখানে দেখানো হয়েছে, যে লক্ষণ হয়তো অভিশপ্ত ছিলেন কোনো না কোনো ওনার ভুল ত্রুটির জন্য, তো সেই বিষয়ে একটু বলুন যে ওর মৃত্যু হয়েছে কি হয়নি, বা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এর পিছনে আসল রহস্য কি, উদ্দেশ্য কি? রামচন্দ্র লক্ষণকে দ্বার রক্ষী হিসাবে রাখা হয়, যে তুমি পাহারা দেবে, আমি তপস্যা করছি, বা আমার কাছে যেন কেউ বিঘ্ন না আনে। তো দ্বার রক্ষী হিসেবে সে সাবধানে ছিল যেন কেউ রামের সাথে সাক্ষাৎ না করতে পারে। কিন্তু দুর্বাসা মুনিকে সে যেতে দিয়েছিল রামের কাছে, এবং দুর্বাসা মুনিকে সে নিয়ে এসেছিল রামের কাছে বলেই, যেহেতু লক্ষণ প্রতিজ্ঞা ভঙ্গ করেছিল, তাই তার প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধে লক্ষণকে কিন্তু বিতাড়িত করে রাম। সেই সূর্য নদীর তীরে আর কি লক্ষণের মৃত্যু হয়। এটা আমরা শাস্ত্রে একটা আলোচনা হিসেবে পাই। তো আমরা এর আগেও জানি লক্ষণ মানে লক্ষ্যযুক্ত জীবন, হ্যাঁ হ্যাঁ, জীবনের লক্ষ্য রাখা। আর যখন যখন সে মূর্ছিত হচ্ছে মানে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, মূর্ছিত হওয়া মানে কি, সে আরেকবার চেতন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই না? আরেকবার সে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা একসময় যাই না, জীবনে চলতে চলতে আমরা একদম পথভ্রষ্ট হয়ে যাই, বা আমরা সত্য থেকে বিচ্যুত হয়ে যাই, আবার কারো না কারো প্রেরণায় কখনো কখনো আবার চেতনা ফিরে আসে যে না, এটা ভুল রাস্তা, আমাকে সঠিক রাস্তায় যেতে হবে, আবার কিন্তু সেই রাস্তায় ফিরে আসি। এই যে ফিরে আসা, একবার মৃত্যু আরেকবার ফিরে আসা, এটাকে সম্পূর্ণ মৃত্যু বলা যায় না, এটাকে মূর্ছিত বলতে পারি, চেতনা হারাই। কিন্তু ফাইনালি মৃত্যু মানে একদম পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট, সে একদম অন্ধকারের জগতে চলে যাওয়া, মানে আর ফিরে আসার কোনো সম্ভাবনাই না বোধহয়, মানে অধঃপতনের দিকে চলে যাওয়া, মানে ফাইনালি মৃত্যু যাকে বলা হয়। যেমন এক পিতার দুটো সন্তান ছিল, আচ্ছা, তো পিতা তো খুব মাতাল যাকে বলা, প্রচন্ড মদ খেত, তার জীবনটা একদম তছনছ, পুরো তার স্ত্রীর ওপর হাত ওঠাতো, সংসারটাও একদম ভেঙে চুরে গেল, মানে আর্থিক অভাব, তারপরে এদিকে মদ নেশা করলে যা হয়, কারণ তার অর্ধেক টাকাই প্রায় নেশার মধ্যেই চলে, ছেলে বাচ্চাদের প্রতি, সন্তানদের প্রতি, তাদের প্রতিও অত্যাচার, তার স্ত্রীর প্রতি অত্যাচার, এরকম একটা ছবি, এরকম একটা সংসারের চিত্র। তার দুই ছেলে, তার মধ্যে এক ছেলে সে কিন্তু পড়াশোনা করে বড় হয়ে একজন বড় সায়েন্টিস্ট হয়েছে। আচ্ছা, এবং তাকে যখন পুরস্কৃত করা হয় তখন তাকে মঞ্চে ডাকা হয়েছিল যে তুমি এরকম একটা পরিবেশে বড় হয়েছো, যে তোমার মা বাবার কাছ থেকে তুমি কখনো সাহায্য পাওনি, যে তোমার বাবা তো এরকম একদম নেশায় আসক্তটা মানুষ, সেই প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও তুমি একটা এত বড় উচ্চ জায়গায় এসেছো, এটা কি করে সম্ভব? তো সে বলেছিল যে আমরা তো দুই ভাইয়ের মধ্যে আমার মধ্যে একটা বিচার ছিল যে আমার বাবা যেহেতু নেশা করে আর বাবার জন্য পুরো সংসারটা একদম খারাপ অবস্থায় পৌঁছে গেছে, কিন্তু আমাকে এই পথ, অন্ধকারের পথ আমার নয়, এই পথে চললে আমারটাও এরকম এই অবস্থায় পৌঁছে যাবে, মানসিক শান্তি থাকবে না, বরঞ্চ আমাকে অন্ধকারের দিক নয়, আমাকে আলোর দিকে যেতে হবে। মানে পুরো পরিবারের অন্ধকারের দিক দেখেও তার মনের মধ্যে আলো সে জ্বালিয়েছিল যে আমাকে এই পথে যাওয়া প্রয়োজন। তো সেই কারণে অন্ধকারের পথ বেছে না নিয়ে আলোর পথে চলার যে সংকল্প সে করেছিল, সেই সংকল্পে কিন্তু তাকে আজকে বিজ্ঞানী করে তুলেছিল, সায়েন্টিস্ট করে তুলেছিল, তবে সেই মঞ্চে এসে সে পুরস্কার প্রাপ্ত করছিল। কিন্তু অপরদিকে দেখা যায় তার ছোট ভাই, সেও কিন্তু বাবার পথকে অনুসরণ করে, এবং সে কি সংকল্প করেছিল যে যার পিতা নেশায় আসক্ত তার সন্তান অনেক উঁচুতে উঠতে পারে না, আর আমি তার সন্তান, কোথাও আমার দ্বারা পড়াশোনা হবে না, আমি ভালো রাস্তায় যেতে পারি না, এবং সে সংকল্প করতে করতে ধীরে ধীরে সে কিন্তু পিতার রাস্তায় সে অবলম্বন করে। দেখা যায় দুজনের লক্ষ্য কিন্তু আলাদা হয়ে গেল, একজনের লক্ষ্য সুস্থ লক্ষ্য, কল্যাণকারী লক্ষ্য, সমাজ উপযোগী লক্ষ্য, এবং সুখ শান্তি আনন্দময় জীবনের একটা লক্ষ্য। আরেক সন্তান কি করে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল না, অশুদ্ধ বিচারের কারণে। একদম। তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছি, আবার লক্ষ্যপথে এগিয়ে চলছি,
চলতে চলতে একটা সময় আমাদের যদি ফাইনালি মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু আর সঠিক জায়গায় যেতে পারবো না। যেমন ছোট ভাইয়ের হয়েছিল, সে এমনই অবস্থায় জীবন কাটিয়েছিল, ধীরে ধীরে মদ খেতে খেতে নেশা করতে করতে সায়েন্টিস্টের যে ছোট ভাই ছিল সে মৃত্যুর কবলে পড়ে যায়। তো এরকম ফাইনালি মৃত্যু, পরিণতি তো হবেই এরকম। তো আমাদেরও ঠিক তাই, যে সেই জায়গা যাতে না পৌঁছই। এখানে লক্ষণ দুর্বাসাকে আনা মানে রাম অর্থাৎ বিবেক, আর লক্ষণ মানে লক্ষ্যযুক্ত মন, দুটো পাশাপাশি চলছিল। তার মধ্যে জ্ঞানও ছিল, বিবেক জাগৃত অবস্থা ছিল, এবং তার মনটাও লক্ষ্যের প্রতি নিবিষ্ট ছিল। মানে বিবেকযুক্ত মন, লক্ষ্যযুক্ত মন। এবার বিবেক তার খোলা, বিবেক অর্থাৎ থার্ড আই, মানে বুদ্ধি। আচ্ছা, এক কথায়। আর বুদ্ধি কখন খোলা থাকবে, মানে ওপেন থাকবে, মানে ঈশ্বরীয় বুদ্ধি, শুভ বুদ্ধি যাকে বলা হয়, তখনই যখন আমাদের মধ্যে আত্মজ্ঞান থাকবে, অটোমেটিক্যালি আমাদের বিবেক জাগৃতি হবে, আর আমাদের মন লক্ষ্যকে খুঁজে পাবো, আর লক্ষ্যের প্রতি আমরা একাগ্র হব। এরকম একটা জীবন তার চলছিল। কিন্তু আমরা লক্ষ্যভ্রষ্ট কখন হই? মূল কারণ কিন্তু কোনো না কোনো বিকার, চাই সে কামনা বাসনা হোক, চাই কারোর প্রতি অসম্মান করা মনোভাব হোক, চাই না কোনো লোভ হোক, চাই ঈর্ষা হিংসা হোক, চাই না কোনো অহংকার হোক। এখানে দুর্বাসাকে নিয়ে আসা মানে আমরা জানি দুর্বাসা যে আমাদেরকে মানে দূরে নিবাস করায়, মানে দূর, মানে সত্য থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। দুর্বাসাকে আমরা ক্রোধের প্রতীক বলি। ক্রোধের প্রতীক দেখানো হয়। যখন আমরা ক্রোধ করি না, তখন আমরা সত্য থেকে অনেক দূরে চলে যাই। দেখবেন যখন প্রেম আসে, প্রেম কি করে? প্রেমের কাজ হচ্ছে দুটো হৃদয়কে একদম কাছাকাছি নিয়ে আসা, মানে ডিস্টেন্স কমে যাওয়া। যত প্রেম বাড়তে শুরু করবে, হৃদয়ের এর দূরত্বটা, মানে গ্যাপটা কম হতে থাকবে। হতে হতে দুটো হৃদয় এক হয়ে যায়। এই জন্য বলা হয় না, প্রেমের ভাষা খুব উচ্চ স্বরে হয় না, প্রেম ধীরে ধীরে আস্তে আস্তে আওয়াজ কম হতে হতে ফিসফিস করতে শুরু করে, মানে আওয়াজ খুব কম হয়ে যায়, বা বলার দরকার হয় না, মানে হৃদয় ভাষা হৃদয় বুঝতে পারে। কিন্তু ক্রোধ কি করে? ক্রোধ হয়তো খুব কাছাকাছি বসে থাকি আমরা, কিন্তু তার ভাষা, তার আওয়াজ এত জোরে যে আমরা টেবিল চাপড়ে কথা বলছি, তাই না, জোরে জোরে বলছি। কারণ হয়তো কাছাকাছি বসে আছি ঠিকই, কিন্তু আমাদের মানসিক দূরত্বটা অনেক বেশি। এই জন্য দুর্বাসা হচ্ছে যে দূরে নির্বাসন করায়, অর্থাৎ সত্য থেকে অনেক দূরে নিয়ে চলে দেয়। তো এই দুর্বাসাকে আনা মানে, যখন আমার জীবনে বিবেক ছিল, আমার জীবনে সুন্দর লক্ষ্য ছিল, আধ্যাত্ম জ্ঞান ছিল, কিন্তু কোনো না কোনো বিকারের দ্বারা, মানে ক্রোধ রূপী বিকারের দ্বারা, বা ক্রোধ আমাদের জীবনে চলে আসা, আর যার কারণে গ্যাপটা বাড়তে শুরু করে। যখন রাম চলে যায়, মানে জ্ঞান আমরা ভুলে যাই, স্টপ হয়ে যায়, বিস্মৃতি হয়ে যায়, তখন আমাদের মন, মানে লক্ষ্য থেকে আমাদের মন সরে যায়। কারণ লক্ষ্যের প্রতি মন নিবদ্ধ কখন থাকে? যখন জ্ঞান আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে এটাই তোমার লক্ষ্য, এটাই তোমার লক্ষ্য। আর যদি মনে করিয়ে দেওয়ার এই জ্ঞানটাই আমরা ভুলে যাই, তো লক্ষ্য আমাদের কাছে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ি। আর যখন লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ি, তখন কি হবে? লক্ষণের মৃত্যুই হয়। এক কথায় জীবন কি হয়? অন্য পথে পরিচালিত হয়, লক্ষ্য তো নেই, কোথায় যাব জানা নেই, এক কথায় ভুল পথেই খুব যাওয়া স্বাভাবিক হয়ে যায়। লক্ষ্য যদি না জানি, একটা ড্রাইভার কি করতে পারে? গাড়ি নিয়ে বসবে, স্টিয়ারিং তার হাতে, কিন্তু চারিদিকে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। তো এরকমই লক্ষ্যহীন জীবন বিপথে পরিচালিত হয়, এবং ধীরে 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 তার মৃত্যু। মানে লক্ষ্যহীন জীবন মৃত্যু সমান। সে নিজের জন্য সঠিক থাকবে না, সমাজের জন্যও নয়, বা সে অন্যের জীবনের উপকারও হিসেবে আসবে না কখনো। প্রত্যেকটা শিশুকে কিন্তু স্কুল কলেজেও শেখানো হয় ছাত্রদেরকে, যে তোমার জীবনের লক্ষ্য কি, তোমার জীবনে এম কি, প্যারাগ্রাফ লেখানো হয়, রচনা লেখানো হয়, এসব করে থাকি। তাই জীবনের ওইটুক তো আমরা লিখে থাকি যে সে ডাক্তার হবে, না ইঞ্জিনিয়ার হবে, না একটা ভালো মানুষ হবে, কিন্তু প্রত্যেকটা মানব জীবনে, শুধু পেশাগত নয়, পুরো জীবনে একটা লক্ষ্য হওয়া উচিত, যে আদৌ আমার কি করা উচিত, আমি কেন এসেছি। আর এই লক্ষ্যটা আধ্যাত্ম বিজ্ঞানে দিতে পারে, মানে স্পিরিচুয়াল জ্ঞান আমাদের কাছে লক্ষ্য দিতে পারে। তার মানে আমরা শুধু বলেই থাকি যে হ্যাঁ জীবনের লক্ষ্য, জীবনের লক্ষ্য, সেই লক্ষ্যগুলো বোধহয় কোথাও না কোথাও প্রফেশন, আমি বিজনেস করব, বা আমার জীবন কি করে কাটবে, এই জায়গায় গিয়ে স্থগিত হয়ে যায়। কিন্তু আসলে এই জীবনের লক্ষ্য মানে তো আরো অনেক কিছু, মানে কেন আমার জন্ম, আমি সমাজে কি করতে পারি, বা আমি কি ভালো হতে পারি, কি ভালো গিফট করতে পারি সমাজকে, সেই অর্থটা আমরা হয়তো বোঝার চেষ্টাও করি না। আসলে লক্ষ্য, প্রকৃত লক্ষ্য হচ্ছে পার্মানেন্ট থাকবে। প্রকৃত লক্ষ্য মানে যে সদা সর্বদা আমাকে সুখ দিতে পারে,
যে লক্ষ্য আমি নেব সেই লক্ষ্যের জন্য শুধু আমার জীবন নয়, পুরো গোটা সমাজ, গোটা বিশ্ব যাতে আলোকিত হয় বা তারও জন্য কল্যাণ হয়, এমন একটা লক্ষ্য নেওয়া উচিত। আজকে আমরা পেশাগত লক্ষ্য নিচ্ছি সেটা তো টেম্পোরারি, জাস্ট আমি আমার জীবনের জন্য। আর ওইটুকু যে আর্থিক ইনকাম হবে সেইটুকু দিয়ে যে কোনো গ্যারেন্টি নেই যে আমি সুখী হব। হ্যাঁ, অবশ্যই। তবু প্রত্যেকটা ডিপার্টমেন্টের তো কিছু না কিছু বিশেষতা আছে, সেটা তো আলাদা একটা আর্থিক ব্যাপারে লক্ষ্য থাকবেই। ছোট ছোট লক্ষ্যগুলোকে পূরণ করে করে আমরা বড় লক্ষ্যে পৌঁছই, কিন্তু মানব জীবনের সবচেয়ে বড় লক্ষ্য জানতে গেলে আগে জানা দরকার আমি কে, আচ্ছা, আমার জীবনের উদ্দেশ্য কি। নিজেকে যদি আমি না জানি তাহলে লক্ষ্যকে আমি কি করে স্থাপন করব। তা পরমাত্মা এসে ফার্স্ট আমাদের লক্ষ্য মানে আমাদের জীবনে আসল পরিচয় দেয় যে ইউ আর এ সোল, ইউ আর নট বডি। তুমি একটা শক্তি, তুমি শরীরটাকে ধারণ করে রোল প্লে করছো। এই শরীর তো টেম্পোরারি। যেমন উদাহরণ দেয় গাড়ি আর ড্রাইভার, তাই না? গাড়িকে চালায় ড্রাইভার, গাড়ির মালিক ড্রাইভার। ড্রাইভার কি বলে যে আমার গাড়ি, গাড়ি তার প্রপার্টি হতে পারে, কিন্তু আমি গাড়ি কখনো বলে না। তাহলে আমার শরীর বলছি, তো শরীরটা আমার প্রপার্টি হতে পারে, ইনস্ট্রুমেন্ট হতে পারে, কিন্তু আমি শরীর, আমি বডি কখনো বলি না। তাহলে শরীরটা তো চালাচ্ছে কেউ না কোনো ড্রাইভার, কোনো পাওয়ার। সেই পাওয়ারটার নামই যে সোল বা এনার্জি বা আত্মা। তো সেই হিসাবে আমরা আমাদের প্রত্যেকটা মানবের কিন্তু একটাই পরিচয় যে আমি একটা শক্তি, ইয়া সোল বা এনার্জি। কেমন দেখতে? অতি সূক্ষ্মটা জ্যোতির্বিন্দু, পয়েন্ট অফ লাইটের মতো। মানে যেমন তারা দেখা যায় দূর থেকে, ঠিক তেমনি। আর সেটার অবস্থান ভ্রুকুটির মাঝখানে। এবার আত্মার কাজ কি? শরীর ধারণ করা, রোল প্লে করা, শরীরটাকে চেঞ্জ করে আবার একটা নতুন শরীরকে ধারণ করে আবার রোল প্লে করা। মানে বারবার শরীর চেঞ্জ আর শরীর ধারণ করা, এটাই চলছে। কারণ শক্তির তো কখনো বিনাশ হয় না, এটা তো আমরা ফিজিক্সে পড়েছি না। শক্তির রূপ চেঞ্জ করে, ফর্ম চেঞ্জ করে, কিন্তু শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় না। আত্মা অবিনাশী, অজর অমর অবিনাশী, গীতায়ও বলা হয়। তো সেই ক্ষেত্রে যে লক্ষ্য রাখি যে আমি সোল, তাহলে আমার আদৌ প্রকৃত লক্ষ্য কি? কারণ এই জীবন, এটাই জীবনের মৃত্যু, জীবনের শেষ হতে পারে না, একটা নতুন জীবন শুরু হয়। মৃত্যু মানে তো একটা নতুন জীবন। তো সেক্ষেত্রে পুরো লক্ষ্যটা কি হওয়া উচিত? আগামী ভবিষ্যৎ আমার কি হতে পারে, আগামী জীবন আমার কি হতে পারে। তো পুরো ফিউচারকে জানা বা পুরো সৃষ্টি চক্রকেও জানা, কারণ আমার শুধু জীবন নয়, পুরো সৃষ্টির ইতিহাসকেও জানা প্রয়োজন। এই টোটাল ইতিহাস, টোটাল জ্ঞান আলোচনা যেহেতু অনেক বিস্তর, সেটা তো এই আধা ঘন্টার মধ্যে কি করে সম্ভব এখানে আলোচনা করা। তো আমি এটুকুই সবাইকে বলবো যে সৃষ্টি চক্রের জ্ঞান বা আনলিমিটেড নলেজকে জানার জন্য অবশ্য জানা প্রয়োজন। সকল মানুষের এটা অধিকার এই জ্ঞানটা জানা। এটা ব্রহ্মা কুমারী সেন্টারে 7 দিন কোর্সের মাধ্যমে জ্ঞানটা দেওয়া হয়, এবং এই জ্ঞানে নিজেকে জানা প্লাস সৃষ্টির ইতিহাসকে জানা। আর পুরো সৃষ্টির ইতিহাসকে জানলে আমরা এটা বুঝতে পারবো এই সৃষ্টির মধ্যে আমার রোল কি, আমার ভূমিকা কি। আর তখনই আমি স্মার্ট লক্ষ্য, যে লক্ষ্যটা একটা স্মার্ট লক্ষ্য হওয়া উচিত, সেই লক্ষ্যকে নির্ধারণ করতে পারবো। সৃষ্টি মানে বৃহৎ কিছু। বৃহৎ। এবার আমরা সাধারণত কি দেখি, আমরা বলি যে ও আমি তো জাস্ট একজন মানুষ মাত্র, এত সৃষ্টির এত বড় কিছু জানবার বোঝবার হয়তো ক্ষমতাও আমার নেই। কিন্তু যে আপনি একটা শব্দ ইউজ করলেন না, যে সৃষ্টিতে আমার কি কর্তব্য, মানে এই শব্দটা শুনেই তো আমার মনে হচ্ছে যেমন সৃষ্টির জন্য, মানে সৃষ্টির সঙ্গে আমার এত বেশি এত দায়িত্ব আছে, বা আমিও একটা ইম্পর্টেন্ট জায়গা রাখি সৃষ্টির ক্ষেত্রে। মানে এটা শুনেই তো আমার মানে অনেক বেশি আপ্লুত হচ্ছি। যেমন একজন অ্যাক্টর, সে একটা 3 ঘন্টা সিনেমার একটা অ্যাক্টর, তো তারও কিন্তু উচিত পুরো কাহিনীকে, পুরো স্টোরিকে জানা। যদি সে 3 ঘন্টা সিনেমাটাকে পুরো জানে, তার নলেজ থাকে, তার অ্যাক্টিংটা আরো খুব বেশি করে ভালো হবে। আর তাকে যে কোশ্চেন করা হয়, তুমি যে 3 ঘন্টার সিনেমাতে বা নাটকে যে অভিনয় করছো, তোমার একটা পার্শ্ব রোল হতে পারে, কিন্তু এই সিনেমার হিরোকে জানি না, ডিরেক্টরকে জানি না, তোমার পার্শ্ব চরিত্রকে জানি না, তার সঙ্গে তোমার কি রিলেশন আমি জানি না, তার অ্যাক্টিং কেমন হতে পারে। তো এরকম সৃষ্টিটা যদি ড্রামা ধরি, সেই ড্রামার মধ্যে আমার একটা পার্ট আছে। এবার আমার পার্টের সাথে আশেপাশে পার্টের কি ভূমিকা, কি রোল, কেমন করে রোলটা প্লে করা উচিত, ডিরেক্টরকে, পুরো স্টোরি কি, টোটালটা জানা দরকার। তো আমি সবাইকে এটাই বলবো, অবশ্যই এই নলেজটা, সৃষ্টি চক্রের নলেজ বা যাকে পুরো ড্রামা বলি, ওয়ার্ল্ড ড্রামা, এটাকে অবশ্যই জানা দরকার, কি ছিল, কি আছে, আগামী কি হতে চলছে। আর তবেই আমি আমার লক্ষ্যকে স্পেসিফিক
বা একটা স্মার্ট লক্ষ্য হিসাবে নির্ধারণ করতে পারবো এবং সেই লক্ষ্যে আমি একাগ্র হতে পারবো, আর এগিয়ে যাওয়াটা খুব সহজ হবে। অনেক অনেক ধন্যবাদ দিদি। আমরা আপনার সহযোগিতায় রামায়ণের হাত ধরে বা রামায়ণের সঙ্গে নিজের জীবনকেও এগিয়ে নিয়ে যাব, এভাবেই আমাদেরকে সাথ দেবেন। ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। প্রিয় দর্শক বন্ধু, নাটক বলুন বা ড্রামা বা সিনেমা, সেখানে অনেক চরিত্র থাকে। ছোট চরিত্র হতে পারে, হিরো চরিত্র হতে পারে, বা ভিলেনও হতে পারে। এই চরিত্রগুলো কিন্তু এক চরিত্র অপর চরিত্রের সঙ্গে এমনভাবে একাত্ম যা পুরো একটা কাহিনীকে দর্শাচ্ছে, পুরো একটা কাহিনীকে আমাদের সামনে নিয়ে এসছে। আমাদের জীবন কিন্তু কোনো অংশেই এই সিনেমার থেকে কম নয়। যদি আমরা বলি যে এই বৃহৎ ড্রামা এই জগৎ সংসারে প্রতিনিয়ত বয়েই চলেছে, ঘটনা ঘটেই চলেছে, সেখানেও কিন্তু আমরা ছোট হোক বড় হোক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। সুতরাং প্রত্যেক চরিত্র যদি কোথাও না কোথাও নিজের জায়গাটুকুর সর্বস্ব না দিয়ে থাকে, তাহলে কিন্তু পুরো ড্রামা বা পুরো নাটক পরিপূর্ণ হবে না। তো সেই উদ্দেশ্যকে চরিতার্থ করতে, বা যদি এভাবে বলি যে পরমাত্মার উদ্দেশ্যকে চরিত্র করতে, আমাদের নিজস্ব নাটকটুকু, নিজস্ব অভিনয়টুকু সুন্দরভাবে করে যাওয়া, সুন্দরভাবে অভিনয় করা আমাদের কর্তব্য। আর অবশ্যই কর্তব্য আমার আপনাদেরকে ধন্যবাদ জানানো, অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এভাবেই থাকুন আর আমাদের পথ চলা অনেক দৃঢ় হোক। ধন্যবাদ, ভালো থাকবেন। শান্ত